স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ছায়াছবির সাফল্য বক্স অফিসের হিসেব নিকেশের মধ্যেই শেষ হয়ে যায় না, কারণ নিখাত বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকটিও দারুণভাবে জড়িয়ে থাকে চলচ্চিত্রের সঙ্গে। দিন বদলেও অবদান রাখতে হয় এই মাধ্যমকে। রূপালী পর্দায় এই মুনশিয়ানা দেখানোর অন্তরালের নায়ক আসলে নির্মাতারাই। এসব নিয়ে আজকের আলোচনা সিনেমাওয়ালা। কথা বলতে আমাদের সঙ্গে আছেন অভিনয়শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী, আছেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। আপনাদের তিনজনকেই স্বাগত। আজকের একটু এই প্রেক্ষাপটেই জানতে চাই যে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী পুরস্কার দিলেন যারা পুরস্কার পেয়েছেন, কিন্তু এই যে কথাটা বলা হয় যে চলচ্চিত্রের দায়বদ্ধতা আছে, চলচ্চিত্র দর্শকের বাইরেও আরও অনেক বিষয় আছে, এগুলি আসলে শেষ পর্যন্ত চলচ্চিত্রের উদ্দেশ্যটা কি কি কারণে তৈরি করা হয়? খুব সিম্পল ভাবে বললে চলচ্চিত্র আসলে দর্শককে বিনোদন দেয়া, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা এবং অবশ্যই এমন ভাবে ছবিটা নির্মাণ করা যে ছবিটা আসলে যেন আমরা যে দেশের চলচ্চিত্রের কথা বলছি এবং সারা পৃথিবীর যে চলচ্চিত্রের ভাষা সেটাকে যেন রিপ্রেজেন্ট করতে পারে। চলচ্চিত্রটা যেন কোনোভাবেই এমন কিছু না হয়ে যায় যে সেটা চলচ্চিত্রটা দেখে একজন দর্শক সে আনন্দটা থেকে বঞ্চিত হয়, এবং দর্শক যখন আনন্দ থেকে বঞ্চিত হবে তখন দর্শক আসলে ছবিটা দেখবে না। যে কোনো মূল্যে দর্শকের ছবিটা দেখাতে পারে, দর্শকের যে আনন্দ বা দর্শকের ভালো লাগা, এই ম্যাজিকটা আসলে চলচ্চিত্রের ভিতর দিয়ে তৈরি করতে হবে পরিচালককে। এই ম্যাজিকটার কোনো ফর্মুলা নেই। আমাদের দেশের পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রগুলি সেটা কতটুকু পূরণ করতে পারছে মনে হয়? সেক্ষেত্রে তো অনেক বেশি কঠিন কথা বলে ফেলতে হবে। বাংলাদেশের যদি খুব সম্মান রেখে বলি, বাংলাদেশের যে কয়েকটি চলচ্চিত্রের কথা উল্লেখ করা যায় বা বাংলাদেশের যদি বাংলাদেশকে চলচ্চিত্র ইতিহাসে রিপ্রেজেন্ট করতে হয়, মাটির ময়না সেই ছবির মধ্যে অন্যান্য ছবির সাথে অন্যতম। এবং মাটির ময়না পরিচালক তারেক মাসুদ একজন অন্যতম পরিচালক যাকে আমরা দেশে বিদেশে বাংলাদেশের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করতে দেখেছি। সেই মাটির ময়না এবং মাটির ময়নার পরিচালক শিল্পীরা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন, কারণ সেই সময় যারা জুরিতে ছিলেন তারা বলেছিলেন এই ছবিটি ছবি হয়নি, ছবির পরিচালকের কাজটি ভালো হয়নি, শিল্পীরা ভালো অভিনয় করেননি। কিন্তু মাটির ময়না ছবিটি কানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, অস্কারে প্রথম ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে। মাটির ময়না বিভিন্ন জায়গায় চলচ্চিত্র হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস লিখতে গেলে মাটির ময়নাকে আপনি বাদ দিতে পারবেন না। তারেক মাসুদকে বাদ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস সম্পূর্ণ হবে না। তাহলে এরপরে আমরা কি বলবো? এখান থেকে আসলে যেই বিষয়টা হয়তো পাওয়া যায় সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে রাজনীতি অনেক কিছু তো নির্ধারণ করে। এখানে নিশ্চয়ই রাজনৈতিক উপাদানের কারণে রাজনীতির বিষয় না, এই বিষয়টার সাথে যারা আসলে পলিসি লেভেলে ইনভলভ থাকেন, জুরি বোর্ডে বা স্ক্রিপ্টিং এ বা অন্যান্য যে একটা চেইন থাকে, সেখানে কারা আসলে সম্পৃক্ত সেই বিষয়টা আসলে আমরা কখনোই খতিয়ে দেখি না। সেইখানে কারা সম্পৃক্ত থাকবেন সেই সিদ্ধান্তটা আসলে কি সিদ্ধান্ত? সেই সিদ্ধান্তটা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত হবে, রাষ্ট্রের চলচ্চিত্র, রাষ্ট্রের সংস্কৃতি, একটা রাষ্ট্রের সংস্কৃতির একটা কাঠামো থাকবে, একটা পলিসি থাকবে। কারণ একটা রাষ্ট্রের সংস্কৃতি, একটা রাষ্ট্রের চলচ্চিত্র দেখেই সেই রাষ্ট্র কাঠামোকে সারা পৃথিবীর মানুষ নির্ধারণ করতে পারবে যে এই দেশটা হচ্ছে এইরকম। তো বাংলাদেশের চলচ্চিত্র বা বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো নির্মাণ হয় তার বেশিরভাগ দেখি কি বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কাজেই বাংলাদেশের চলচ্চিত্রকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন বা আজকের প্রধানমন্ত্রী যে সব বড় কথা বলছেন, যেভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে তিনি প্রমোট করতে চাইছেন, আসলে সেই চলচ্চিত্র শিল্পের সাথে যারা সম্পৃক্ত আছেন, সেখানে যে মানুষজনরা সম্পৃক্ত, তারা যে স্ক্রিপ্টটাকে অনুমোদন দিচ্ছেন, জাতীয় চলচ্চিত্রের জন্য যে অনুদানগুলো আসে, বা সেন্সরে যারা আছেন যে ছবিগুলোকে সেন্সর দিচ্ছেন, যে ছবিগুলো পুরস্কৃত করছেন, ওখানে জুরি বোর্ডে যারা আছেন, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? তাদের দায়িত্ববোধ অনেক বেশি। কারণ সেন্সরের সব ছবি সেন্সর পাবে কেন? আমরা সবসময় বলি যে হ্যাঁ সেন্সরশিপ থাকা উচিত না, কিন্তু আবার অবশ্যই একটা সেন্সরশিপ থাকবে, কারণ যে ছবিটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, আমি বারবার বলছি দায়িত্ব নিয়ে, তো সেই ছবি কেন আমরা নির্মাণ করব? যে ছবিটিতে পরবর্তী পর্যায়ে সেই ছবিটিকে নিয়ে আমাদের বিতর্কের সৃষ্টি হবে, সেই ছবিটি কেন অনুদান পাবে, সেই ছবিটি পুরস্কৃত হবে কেন, বা পুরস্কার যারা দিচ্ছেন তারা কি আদৌ চলচ্চিত্র বোঝেন? যারা সেন্সরে আছেন তারা আদৌ চলচ্চিত্রের সাথে কিছু জানেন?
রোকেয়া এই আপা, বিষয়গুলো দেখবার সময় এসেছে। এইগুলি আসলে অনেক বড় বিষয়, এগুলি না দেখতে দেখতে এক ধরনের সহ্য ক্ষমতা আমাদের তৈরি হয়ে গেছে, যার কারণে আমরা দেখি যে এগুলি নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠে না। না, প্রশ্ন অবশ্যই উঠলে আমার প্রবলেম হচ্ছে আগামী 3 বছর আবার আমি কোন রকম পুরস্কারের মধ্যে থাকবো না। হ্যাঁ, আমি সেটাও আমার একটা ব্ল্যাক কারণ, লিস্টেড সেজন্য হয়ে হয়তো যাব। প্রশ্ন ওঠে না। জাহিদুর রহিম অঞ্জন, আপনাকে প্রথমে অভিনন্দন, মেঘমল্লারের জন্য পুরস্কার পেয়েছেন, কিন্তু এই প্রসঙ্গটি আসলে আসতে হবে যে সত্যিকার অর্থে আমরা বা আমার নিজের যেটা জানার দরকার সেটা হচ্ছে পুরস্কার প্রাপ্ত ছবিগুলি গত কয়েক বছরের ট্রেন্ড যদি দেখি, বেশিরভাগই সরকারি অনুদানের ছবিগুলি কিন্তু অনেক বেশি পুরস্কার পাচ্ছে। সেটি একটি ভালো, কিন্তু একই সঙ্গে বোঝা যায় যে এই ধরনের ছবি তৈরির প্রবণতা বা অনুপ্রেরণা হয়তো বাজার দিচ্ছে না, সেটা অবশ্যই খারাপ। এই প্রেক্ষাপটে আমি জানতে চাই যে ভালো ছবিগুলি, যেগুলি ভালো হিসেবে আমরা সার্টিফিকেট দিচ্ছি, সেগুলি মানুষের কাছে কতটুকু পৌঁছাতে পারছে? এইখানে দুটি কথা বলি, প্রাচীর কথার জাস্ট সূত্র ধরে। প্রথমটা হচ্ছে, দেখেন যে কোনো পুরস্কারই কিন্তু একটা বিতর্ক তৈরি করবে। আপনি বড় বড় পুরস্কার দেখেন, আমরা তখন বলি যে না, এই পুরস্কারটি ঠিক হয়নি। তো পুরস্কারটা নির্ধারণ করে কিছু লোকই, সে আপনি এদের রাখেন বা ওদের রাখেন, ফলে অন্য লোকের এইটা একটা সমালোচনা থাকবে। আমি না পেলেও হয়তো আমি একটা সমালোচনা করতাম যে এটা কি ধরনের পুরস্কার। তো এইটা আমি বলবো যে সব পুরস্কারের ক্ষেত্রেই হয়। কিন্তু গত কিছুদিন ধরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, অনুদানের যেসব ছবিগুলো পুরস্কার বেশি পাচ্ছে, তো অনুদানের ছবিগুলোতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে এইটা আমি বলবো যে সরকারের একটা খুবই ভালো উদ্যোগ, যে যারা ভালো নির্মাতা তাদের অর্থ দেয়া। সেটা কোথায় যাচ্ছে এটা পরের আলোচনা, কিন্তু উদ্যোগ হিসাবে আমি বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন এই অনুদানটা দেয়া হয়, তখন কিন্তু এটার কিছু ক্রাইটেরিয়া তৈরি করা হয়, যে ঠিক আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের ছবি, আমাদের সংস্কৃতি, ও যেরকম বললো যে আমাদের দেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। আর অন্য যেসব ছবি আসে সাধারণভাবে আমি বলবো, সেইটা কিন্তু একটা বাইরের প্রডিউসার থাকে, ফলে তাদের কিন্তু একটা কমার্শিয়াল ইন্টেনশন থাকে ছবির পেছনে, যে টাকাটা আমি লগ্নি করতেছি, এটা যেন ফেরত আসে। তো এইটাও একটা কারণ হতে পারে যে অনুদানের ছবি বেশি পুরস্কার পাওয়ার। কিন্তু আমি বলবো যে সব ক্ষেত্রে যে এটা ঠিকভাবে হচ্ছে, ও যেমন বললো জুরির কথা, বা ছবিটার যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে, যারা বিচারক ওখানে আছেন, তাদের সবকিছু নিয়েই আমরা এক ধরনের সমালোচনা করতে পারবো, বা এটার ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমাদের আসলে সমাধান করা উচিত আমি মনে করি। অঞ্জন, অন্য যেই প্রসঙ্গটি আমি আরো সুনির্দিষ্টভাবে জানতে চাই সেটা হচ্ছে যে একটা ভালো ছবি অবশ্যই সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, এবং সেই বিতর্কটা যদি শৈল্পিক বিতর্ক হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটি শৈল্পিক বিতর্ক বা এটা বিতর্কের জন্য বিতর্ক অনেক সময় আসে, সেটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। কিন্তু ধরেন জাতীয় পুরস্কার পাওয়া, আমরা সাধারণভাবে বলতে পারি যে এটি এক ধরনের একটা স্ক্রুটিনির মধ্য দিয়েই আসে, কিন্তু এই ছবিগুলি আমি অন্তত গত কয়েক বছরের প্রবণতা বলতে পারি, এই ছবিগুলি মানুষের কাছে কম যেতে পারছে। সেটা একদিক থেকে আমাদের লস, যে ভালো ছবি, আমাদের দেশের তৈরি ভালো ছবিগুলি আমরা কোনো একটা কারণে, এটার জন্য নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়াগত কারণ থাকতে পারে, বা সেটি আমাদের জানার বিষয় যে কেন এটা মানুষের কাছে কম যেতে পারছে। ধরেন মেঘমল্লার একটা খুব ভালো ছবি, কিন্তু সেইটি তো আমি নিশ্চিত যে আপনি যত লোকের কাছে পৌঁছাতে চেয়েছিলেন তত লোকের কাছে পৌঁছাতে পারেন। মানে আপনি যে কথাটা বলছেন, অনুদানের যে ভালো ছবিগুলো হচ্ছে কিংবা অনুদানের বাইরেও কিছু ভালো ছবি হচ্ছে, কিন্তু সেই ছবিগুলো আসলে সিনেমা হলে প্রদর্শনের সেই সুযোগটা ঘটছে না। আমি এইটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি সাম্প্রতিককালে দেখেন, গত 4-5 বছরে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম আর প্রজেকশন সিস্টেম অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং আমি আসলে খোঁজ নিলাম যে যেগুলা আসলেই কমার্শিয়াল ছবি, যেখানে ধরেন একদম স্টার কাস্টিং আছে, সেই ছবিগুলো যে খুব একটা বিরাট ব্যবসা করতে পারতেছে তা কিন্তু না। আর এইটা দুঃখজনক যে অনুদানের এতগুলো টাকা সরকার খরচ করলো, এটা তো জনগণেরই টাকা, তাই না? আমরা যে টাকায় ছবি বানালাম, তো এইটা তো গুরুত্বপূর্ণ। ফলে এইটা যাতে দেখানো যায়, এটা যাতে ডিস্ট্রিবিউটেড হয়, এইটাও কিন্তু সরকারের একটা দায়িত্ব বলে আমি মনে করি। অবশ্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় না, মুক্তিযুদ্ধ কি যেন, ওদের অনেকগুলো কিন্তু সিনেমা হল আছে, সেটা তো সরকার দেখাতে পারে, বিটিভিতে দেখাতে পারে, বা কত ধরনের প্রোগ্রাম হচ্ছে, সরকার এইটা বাধ্য করতে পারে যে এই ছবিগুলোকে টেলিভিশনে দেখানো হোক। তো টাকাটাও তো এক ধরনের
ফেরত আসতে হবে, নইলে মানে পরেরটা মানে বানাবো সরকার কিভাবে? যদি এই ক্ষেত্রে একটু এগিয়ে আসে যে Right. ছবিটা তৈরি করে শেলফে না রেখে না বরং রেখে, এটা কিভাবে আরো জি। বেশি মানুষের দেখানো এটা যেতে আসলে পারে। পলিসি লেভেলে সমাধান করা সম্ভব। আর আমি মনে অনুদানের করি যে ছবিগুলোকে সবগুলো সিনেমা হল অন্তত এক সপ্তাহ করে চালানোর এই নির্দেশটুকু সরকারের কাছ থেকে আমরা পেতেই পারি, সেটা সেটা হতে পারে অনুদানের ছবিগুলির আমরা সেটাই জানতে চাই যে কিভাবে মানুষের কাছে আরো বেশি পৌঁছে আরো দেয়া পৌঁছতে পারবে, সম্ভব, জি। কারণ একটা বিনিয়োগ করছেন, যদি আরেকটু বাড়তি বিনিয়োগ করে এটা মানুষের কাছে right, পৌঁছাতে পারেন তাহলে এই বিনিয়োগটা কিন্তু অর্থপূর্ণ আর হয়। ফেরতও আসবে। হ্যাঁ, ফেরত আসে। একই সঙ্গে আমরা তো বলছি যে দর্শকও অনুদানের তৈরি হচ্ছে ছবিগুলিতে সেক্ষেত্রে। কিছু বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি নিশ্চয়ই সরকার চায় যে এই ধরনের ছবি মানুষ দেখুক, তার টেস্টে পরিবর্তন আসুক, অথবা তার কোনো ধরনের সামাজিক আচরণে পরিবর্তন আসুক, মননে পরিবর্তন আসুক, সেই জিনিসটা উদ্দেশ্যটা অর্ধেক রাস্তায় গিয়ে থেমে যাচ্ছে কিনা সেটাই আসলে আমার জানার বিষয়। মাসুদ পথিক, আপনাকে এই জায়গাটাই একটু মানে আপনার প্রথম বক্তব্যটা জানতে চাই যে সত্যিকার অর্থে ভালো ছবি হিসেবে আমরা যেগুলিকে আমাদের দেশে তৈরি ভালো ছবি হিসেবে বিবেচনা করছি, সেইগুলি আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি, যথেষ্ট উদ্যোগ আছে কিনা? অ্যাকচুয়ালি আমি আমার অভিজ্ঞতার ভেতর দিয়ে বলি যে আমার ছবিটা 4টি হলে রিলিজ হয়েছিল, এর মধ্যে বলাকা 2 ছিল। তো বলাকা 2-এ 18 দিন আমার ছবিটা চলেছে। তো আমাকে একটা কন্ডিশন দিয়েছিল ওরা যে মানে একটা যে এতটা টিকিট বিক্রি হলে পরে আপনার ছবিটা কন্টিনিউ করা হবে। তো আমার ছবি সেই শর্ত পূরণ করে 18 দিন পর্যন্ত চলেছে এবং আরও চলতো। রোজা চলে এসেছিলো, ওদের হলটা মানে নতুনভাবে ইয়ে করবে, এই জন্য বন্ধ হয়ে গেছিলো। আমার কাছে মনে হয়েছে যে এখানে যেহেতু মানে আমি কিছু টাকাও পেয়েছি এখান থেকে, তো আমার কাছে মনে হয়েছে যে ছবিটা যদি 100 হলে আমি রিলিজ করতে পারতাম, আমি আমার বিনিয়োগকৃত যে টাকা তার একটা অংশ আমার চলে আসতো। তো আমি ছবি রিলিজ করতে গিয়ে দেখেছি যে এখানে অনেক ধরনের মনোপলি সিস্টেম লস কাজ করে। তো আমি অনেকের কাছে ধর্ণা দিয়েছি, হেল্প পাইনি। পরবর্তীতে আমি স্বউদ্যোগে নিজে টাকা ইনভেস্ট করে আমার ছবিটা রিলিজ করেছি। এটা অঞ্জন দা একমত হবে না, পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখন হলে ব্যর্থ হয়েছি তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানে বিভিন্ন বিকল্প প্রদর্শন আমরা করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা দর্শকের দোহাই দিই যে আসলে আমরা যেরকম জীবনমুখী কিংবা ধরেন মানে যেটা আমাদের আইডেন্টিটির কথা বলে, বাংলাদেশের আত্মপরিচয়ের ব্যাপারগুলোকে নিয়ে আসে সামনে, হ্যাঁ, ইমেজের আকারে, এইসব ছবি দেখে না। আসলে আমরা পারসেপশনটা মানে দর্শকের যে মানে অডিয়েন্সকে আমরা তৈরি করতে পারিনি। এখন আমরা এক ধরনের ছবি করে করে যেটা মশালা ছবি কিংবা একটা ফর্মুলার ভেতর দেওয়া হয়, যেটা আমাদের জীবনের সাথে মেলে না। আমি যে জীবন যাপন করি না, যে সমাজে থাকি না, সেই ধরনের গল্পকে মানে আমরা সামনে এনে আমরা ফিল্ম করছি এবং এটাকে আমরা বলছি যে এটা ফিল্ম। আমার এখানে দ্বিমত আছে। আমি মনে করি যে আমি আমার সংস্কৃতি, আমার রিচুয়ালস, আমার আইডেন্টিটির যে বিষয়গুলো, এগুলাকে প্রাধান্য করে এখানেই আমাদের বিনোদন আছে। কারণ আমরা যখন 24 ঘন্টা জীবনযাপন করি, এখানে অবশ্যই বিনোদন আছে, একটা আড্ডার মধ্যে বিনোদন থাকে। তার মানে হচ্ছে যে বিনোদনটা কীভাবে আমরা বিনোদনটাকে উদযাপন করব, সেটা হচ্ছে যে একটা অভিরুচি তৈরি করতে, পারসেপশন তৈরি করতে হয়। আমার মনে হয় যে আমরা যারা কাজ করি ফিল্ম নিয়ে বা সামনে এবং পেছনে, আমাদের আসলে চৈতন্যের মধ্যে কিছু গণ্ডগোল আছে। আমরা আসলে মোস্টলি ফিল্মটাকে ভালোবাসি কিনা, আমরা ফিল্ম দিয়ে আমরা সামাজিক কিংবা বিনোদনের ভেতর দিয়ে আমাদের যে সামাজিক অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে চাই কিনা। তো এখানে দুই ধরনের আপনার ইয়ে হতে পারে, সরকার এবং বেসরকারি উদ্যোগে দুইভাবেই এখানে আসলে কাজ করতে পারে। সরকার তো আসলে ভালো কাজ করছে বলে আমার মনে হয়, কারণ এই পর্যন্ত যতটুকু জানি যে এই সরকার এসে অনেক গুরুত্বপূর্ণ ফিল্ম মেকারকে, যারা চিন্তা করতে পারেন, যারা অনেক পঠন পাঠন করা, তাদেরকে অনুদান দিয়েছেন এবং তাদের মাধ্যমে ফিল্ম বানিয়েছেন। বেশ কিছু ভালো ফিল্ম হয়েছে। এখন ফিল্ম ভালো মন্দ এটা আপেক্ষিক ব্যাপার, এখানে কোনো গ্রামার নাই যে আইসক্রিমের ফর্মুলার মতো না যে এখানে আমি ফেলে দিলাম, হ্যাঁ, ফেলে দিলে পরে বড় জমাকৃত হয়ে একটা আসলো, এটা একটা ফিল্ম, এরকম না। বহু রৈখিক ফিল্ম আছে। এটা হচ্ছে অভিরুচির ব্যাপার, এক এক কমিউনিটি এক এক ধরনের ফিল্ম পছন্দ করবে। এই জন্য বলছি যে আমরা আমাদের মধ্যে যে মতানৈক্যটা আছে, সরকারি এবং বেসরকারি বেতরগত ইন্টারলিঙ্কেজ যে ব্যাপারটা আছে, এটাকে যদি মোটিভেট করে আমরা সঠিকভাবে আগাতে পারি, এবং সরকারি এবং বেসরকারি বেতরগত ইন্টারলিঙ্কেজ যে ব্যাপারটা আছে, এটাকে যদি মোটিভেট করে আমরা সঠিকভাবে আগাতে পারি,
এবং একটা সিনেমা যদি বাজেট হয় 1 কোটি টাকা, সেখানে আপনার কম করে হলে 150 থেকে 200 হলে রিলিজ করা উচিত। আপনি দেখেন আমাদের ছবি জীবনধর্মী, আমাদের ছবিকে বিকল্প ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলছেন, আসলে সব ছবি এরকম। আপনি যেন কিছুদিন আগে যে ছবিটা অস্কার পেলো ইনারিতুর, সেই ছবিটা কিন্তু কাব্যিক একটা হিস্ট্রিক্যাল কাব্যিক ফিল্ম। এখন ওখানকার ভিজুয়ালাইজেশন কিন্তু বেশ বোরিং ভিজুয়ালাইজেশন, কিন্তু সেই ছবিটা কিন্তু কমার্শিয়ালিও হিট, আমাদের সারা ওয়ার্ল্ডকে জয় করছে। তার মানে হচ্ছে যে সুপার মার্কেটিং, এবং ওরা আসলে উপস্থাপন করে যে হ্যাঁ এটা ফিল্ম। মাসুদ, আমার মনে হয় যে এই যে একটা টোটাল প্যাকেজিং এর ব্যাপার আছে, চলচ্চিত্রটা শুধু নির্মাণ করাই না, নির্মাণ করার সঙ্গে সঙ্গে সেটার আমরা যদি অন্যান্য দেশগুলিতে দেখি যে সেটার প্রচারণার একটা ব্যাপার আছে, কিভাবে এটা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে, এই পুরো পুরো প্যাকেজটা আমার কাছে মনে হয় অনুপস্থিত। আমরা একটা বিরতির পরে এসে জানতে চাইবো যে কিভাবে ফিল্মকে আমরা মানুষের কাছে আরো বেশি নিয়ে যেতে পারি এবং মানুষ আবার সিনেমা হলে ফেরত আসতে পারে। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রোকেয়া প্রাচী, এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু জানতে চাই যে শেষ পর্যন্ত ছবি তৈরি হচ্ছে এবং যথেষ্ট ভালো ছবি তৈরি হচ্ছে বলেই আমরা বিভিন্ন সময় পর্যালোচনায় দেখতে পাচ্ছি, কিন্তু এই ভালো ছবিগুলি, আমি বাণিজ্যিক ছবির কথাও বলতে পারি যে বাণিজ্যিক ছবিও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ডিস্ট্রিবিউশনের এক ধরনের অনেক সময় একজন ফিল্ম মেকার ছবি বানাবেন, বানানোর পর দর্শকের সাথে সেই ছবি নিয়ে তিনি গল্প করবেন এবং পরবর্তী ছবির সাবজেক্ট নিয়ে ভাববেন। এটা একজন পরিচালকের দায়িত্ব হওয়া উচিত। একজন অভিনেত্রী অভিনয় করবার পর সেই ছবির প্রশংসা, নিন্দা, সমালোচনা গ্রহণ করবেন এবং পরবর্তী ছবির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, একজন পরিচালক ছবিটা বানানোর পর তার পরের মুহূর্তেই হচ্ছে এই ছবি কোথায় চলবে, কেমন করে চলবে, ছবির টাকা আসলো কিনা, ছবিটা আদৌ কোথাও যাবে কিনা, সেই ছবির ভবিষ্যৎ কি পরিচালক জানেন না। এবং এই ছবির ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ ঠিক করতে করতে পরিচালকের পরবর্তী 5 বছর চলে যাচ্ছে। আমরা পরিচালকদের হারিয়ে ফেলছি। আমাদের দেশে যে প্রতিভা নেই তা তো না, ভালো পরিচালক আছে, শিল্পী কলাকুশলী আছে, কিন্তু সময় মতো সেই সুযোগগুলো তারা পাচ্ছেন না। তো যে কোনো পৃথিবীর সব দেশেই কিন্তু একটা ছবির মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা টোটাল প্যাকেজ থাকে। ছবিটা একজন বানাচ্ছেন, ছবিটার একজন মার্কেটিং করবেন, প্রচারণায় কাজ করবেন, ডিস্ট্রিবিউশনে কাজ করবেন, ছবিটার রাইটস কিনবেন, ছবিটা বিভিন্ন জায়গায় সেল করবেন, টাকাটা তুলে দিবেন, নানান রকমের সেক্টর কাজ করে এবং সেভাবেই একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে। আমাদের দেশে কি হয়, একজন ফিল্ম মেকার উনি ইন্ডাস্ট্রি, উনি একাই, উনি মরলে উনি মরছেন, বাঁচলে উনি বাঁচছেন, বেশিরভাগই মারা যাচ্ছেন, বাঁচছে কয়জন। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে যে দু একজন বিজনেসটা করছেন, বিজনেস আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম একটা জায়গা যেটা একজনের বিজনেসের জায়গা না, একা একা খেলার জায়গা না, এটা সবাইকে নিয়ে খেলতে হবে, টিম গেম দরকার। হ্যাঁ, তো একা একা খেললে যেটা হবে, উনি কিছুদিন খেলবেন, ওনার স্কোর ভালো হবে, কিন্তু উনি টায়ার্ড হয়ে যাবেন। সো উনি যখন টায়ার্ড হয়ে যাবেন, উনি পড়ে যাবেন, তারপরে ইন্ডাস্ট্রি আর আগাবে না। তা আমাদের দেশে তাই হচ্ছে, গত কয়েক বছর ধরে আমরা তাই দেখে আসছি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের ফিল্ম মেকাররা সেই মার্কেটিং এর জায়গাটা খুঁজে পায় না এবং পরবর্তীতে দ্বিতীয় ছবি, তৃতীয় ছবির পরে আমরা আর সেই ফিল্ম মেকারকে খুঁজে পাই না। জাহিদুর রহিম, এই জায়গাটায় আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইবো যে এই যে ওয়ান ম্যান শো যেখানে আমরা দেখি, যদি আমরা বিদেশের অভিজ্ঞতা দেখি, সেখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা মানুষ আছে, যিনি পরিচালক তিনি আসলে সবচেয়ে ভালো ছবিটা বানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন, অন্য কোনো এটার মার্কেটিং তিনি দেখেন না, এটার সত্য তিনি দেখেন না। আমাদের এখানে আসলে কিভাবে কাজটা হয়? আমি তার আগে জাস্ট একটু যোগ করি এখানে, যে সেইটা হচ্ছে যে ধরেন যাকে আপনি বলতেছেন যে সমাজ মনস্ক ভালো ছবি, এইটার কিন্তু আসলে দর্শক কম মানে এটা শুধু আমাদের এখানে না, সারা পৃথিবীতেই। যে একটা কমার্শিয়াল হিট সিনেমার সঙ্গে ওর ছবি বা আমার ছবির আপনি তুলনা করতে পারবেন না, কারণ এইটার মধ্যে এমন কমার্শিয়াল এলিমেন্ট নাই যার জন্য লোকে একদম হুড়মুড় করে দেখতে যাবে না। কিন্তু আমি কমার্শিয়ালি হিট ছবির সঙ্গে আমি তুলনা করতে চাচ্ছি না, আমি তুলনা করতে চাচ্ছি যে আমাদের বিবেচনায় যে ভালো ছবিগুলি, সেইগুলি আসলে 15 কোটি মানুষের ভিতরে কত জনের কাছে যাচ্ছে, এটা আমরা কি লাখে হিসাব করছি না হাজারে হিসাব করছি নাকি শতে হিসাব করছি? না না, সেটা তো ঠিকই, কিন্তু আমি বলছি যে একটা ছবি ধরেন যে ডিস্ট্রিবিউটর, তারপরে এক্সিবিটর বা যে প্রডিউসার, এরা তিনটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে প্রডিউসার, দেন ডিস্ট্রিবিউটর, দেন এক্সিবিটর। এখন এই তিনজনই কিন্তু ব্যবসা করতে বসছে এখানে।
ফলে সেই ডিস্ট্রিবিউট করতে চায় যে ছবিটা থেকে পয়সা হবে। এখন আমার ছবিতে যদি পয়সা না আসে, ওর কাছে কিন্তু এটা একটা প্রোডাক্টই, ফলে এটা যদি বাজারে না যায় ওইটার পেছনে ও কেন কষ্ট করবে? এটা একটা সিম্পল জিনিস। ফলে আমার ছবি যদি ভিন্ন ধরনের হয়, তাহলে যদি সরকার করে বা আমার যে প্রডিউসার করতেছে তাদেরই দায়িত্বটা নিতে হবে এটা যেন প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়। আপনি দেখেন একটা জিনিস, যে এখনকার যারা ইয়াং ছবি বানাচ্ছে তারা ম্যাক্সিমাম প্রথমে যাচ্ছে বিদেশি ফেস্টিভ্যালের ছবি দেখানোর জন্য। এখানে রিলিজও হয়নি এরকম ছবি বিদেশে আগে দেখালো, তারপরে এখানে দেখাচ্ছে। তার মানে কি, যে বিদেশে আমাদের বাজার, দেশে আমাদের বাজারটাও নেই, এবং এই ধরনের ছবি সবাই জানে যে দেখবে না। অনেক ছবি হল থেকে নামায় দেওয়া হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি, আমরা সবাই জানি। তো আমি মনে করি যে এইখানে আসলে এই একটা নীতিমালা তৈরি হওয়া উচিত আমাদের চলচ্চিত্রে। আমরা যেটা বহুদিন ধরেই বলছি যে একটা চলচ্চিত্রের নীতিমালা করা হোক, যেটা শুধুমাত্র ছবির পুরস্কার বা ছবির ডিস্ট্রিবিউশন এইটা না। ছবি দেখেন, ফিল্ম ইনস্টিটিউট হওয়ার কথা ছিল 72 সালে, সেই ফিল্ম ইনস্টিটিউট এখন হলো। তো ফিল্ম ইনস্টিটিউট একটা জিনিস যেটা কিনা আপনার এখানে টেকনিশিয়ান থেকে পরিচালক থেকে শুরু করে সব তৈরি করবে। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে এইটার কোনো আসলে আদর্শ নীতিমালা নেই যার ভিত্তিতে এটা পরিচালিত হওয়া উচিত। তো সেই জিনিসটা আমার মনে হয় আমরা জোর দিলে আমাদের সিনেমাটার এইটা একটা টোটাল ব্যাপার, যে যেরকম টেকনিশিয়ান লাগবে, এরকম ডিস্ট্রিবিউটর লাগবে, এরকম এক্সিবিটর লাগবে, সরকারের উদ্যোগ নিতে হবে। এবং শুধু সরকার না, আমি মনে করি যে আমরা শুধু সরকার সরকার বলতেছি, বাইরে যারা আছেন, যারা ধরেন পেইন্টিং কেনেন, পেইন্টিং প্রডিউস করেন, আমাদের ছবিটা যেমন পার্ট প্রডিউসার ছিল বেঙ্গল, তো ওরাও চেষ্টা করতেছে কয়েকটা ভালো ছবি বানাতে। তো এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এগুলো তো দরকারি, কিন্তু এরকম হতাশ হওয়ারও কিছু নেই। এটা একটা সংস্কৃতির ব্যাপার। আর প্রথমে যেটা বললাম যে একটা 35 মিলিমিটার থেকে এখন ডিজিটাল ফরম্যাটে পুরো ইন্ডাস্ট্রি শিফট হচ্ছে, টেকনিশিয়ানরাও অত কোপ আপ না উইথ দ্য ইকুইপমেন্ট অ্যান্ড আদার টেকনিক্স। তো এই জিনিসগুলো যখন আরেকটু ভালোভাবে হবে, তখন আমি মনে করি যে বেটার সিচুয়েশন আসবে। কারণ আপনি দেখেন যে গত 4-5 বছরে কিন্তু অনেক তরুণ ছেলেরা ছবি তৈরি করছে, যেগুলো শুধু আমাদের এখানে না, বাইরেও এক ধরনের ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা। এই জায়গাটায় আমি একমত যে অনেক তরুণ এসেছে, তারা ভালো চলচ্চিত্র, কিন্তু আমার হতাশার জায়গাটা হচ্ছে যে অনেক মানুষ এই জিনিসটা জানতে পারে নাই যে তার একটা ভালো ছবি দেখার সুযোগ ছিল, কিন্তু সেটা জানতে পারি না। আমি এইটার জন্য নির্মাতার কোনো দোষ নাই, আমি দেখি যে নির্মাতা তার কাজটা ঠিকই করেছে, কিন্তু আমরা কোনো একটা জায়গায় মিসিং লিংক আছে। আমি সরকারকে ওই জন্য দায়ী করি, কারণ সরকার টাকা খরচ করতেছে, সে তো ইনভেস্টর, তার মাথার ওই মাথা ব্যথাটা কোথায় যে আমি এই টাকাটা যে দিলাম সেইটা ফেরত আসা, বাকি কাছে এক টাকাও ফেরত আসতে হবে না, কিন্তু যেই উদ্দেশ্যে টাকাটা দিয়েছি যে এটা মানুষের কাছে গেলে আমি আর গরিব দেশের জনগণেরই টাকা, তাই না? আমি একটা বিষয় একটুখানি দৃষ্টি আকর্ষণ করে বলি, যেমন এই যে আমাদের নগর, এই নগরের মধ্যে কিন্তু এমন কোনো পরিকল্পনা নাই যেখানে আপনি পুরো নগরের ভেতরই ছবিটা আপনি দেখতে পারেন। আপনি ধরেন উত্তরে যে থাকে, তাকে ছবি দেখার জন্য আসতে হবে কোথায়? যে মানুষটা আজিমপুরে থাকে, তাকে ছবি দেখার জন্য যেতে হবে কোথায়? বলাকা, একটা মাত্র সিনেমা হল। এই যে পুরো নগর পরিকল্পনায় কিন্তু সিনেমা হল আগে যেভাবে ছিল এখন সেভাবে নেই। তো সিনেমা হলের সংখ্যা এত কমে গেছে, তো মানুষ আসলে যাতায়াত ব্যবস্থা এবং অর্থনৈতিক সকল কিছু মিলে কিন্তু সিনেমা হলে যাওয়ার কষ্টটা করতে, বিশেষ করে নগরের বিস্তারের সঙ্গে পুরো সিনেমা হল নগর পরিকল্পনার সাথে রাষ্ট্র কাঠামোর সাথে সিনেমাটাকে একটা সম্পর্ক তৈরি করে ফেলার যদি সেই পরিকল্পনাটা থাকতো নগরবিদদের বা নগর পিতার, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে এই সিনেমাটা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব ছিল, কিংবা দর্শকরাও হয়তো সিনেমার কাছে পৌঁছাতে পারতো। একটা বড় দূরত্ব আছে। আপনার কাছে একটু আসতে চাইবো যে এই বিষয়টি, যে আসলে ভালো ছবিগুলি, আমি বলছি না যে এটা শাকিব খানের একটা কমার্শিয়ালি হিট ছবি সমান লোকে দেখবে, কিন্তু একটা পর্যায়ে, মানে আমরা এখন আসলে কাউন্ট করি না, এটার কোনো বক্স অফিস হিসাব নাই, যে আমরা যে ছবিগুলিকে ভালো বলে মানছি এবং মনে করছি যে অনেক বেশি মানুষের দেখা প্রয়োজন, সেই ছবিগুলি সেই সংখ্যক মানুষের কাছে যেতে পারছে না। এটার দুর্বলতাটা কোথায় আপনার মনে হয়? অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা বিষয় আলোচনার। তো আমি স্পেসিফিকলি বলতে চাই, এই যে ধরেন মানে অভিরুচির কথা বললাম একটু আগে, যে পারসেপশন তৈরি করা, প্রোডাক্ট যখন লঞ্চ করে কোনো কোম্পানি, ব্যাপকভাবে কিন্তু সেটার মানে অ্যাওয়ারনেস তৈরি করে, প্রচার করে। তো আমাদের মতো ফিল্ম মেকার যারা যারা খুব জীবন ঘনিষ্ঠ ফিল্ম করেন, তারা কিন্তু সেই সুযোগটা পান না। আর পাশাপাশি আরেকটা সমস্যা, হলের যে সীমিত অবস্থা। কারণ একটা সময় 1400-1500 হল ছিল, এখন 300 বা এরকম
কাছাকাছি আছে। 276 হ্যাঁ, কাছাকাছি। তার মধ্যে আবার মানে অনেক হলই মনে করেন ডিজিটাল হয়নি, ওই আগের অবস্থায় আছে। তো এরপরে আবার ধরুন আমাদের মধ্যে এক ধরনের ইয়ে তৈরি হয়েছে, লেখ তৈরি, সেটা হচ্ছে যে মানে কমার্শিয়াল ছবি, হ্যাঁ, মানে জীবন ঘনিষ্ঠ ছবি বা এরকম বিকল্প দ্বারা মূল দ্বারা, এটা আসলে আমার কাছে মনে হয় যে এখানে গ্যাপটাও মানে আপনার পূরণ করে ফেলা উচিত। সেটা আসলে কাজ করবে টোটাল সংস্কৃতির যে মানে একটা মডিফিকেশন। সেখানে এসে আমরা যারা কালচারকে লিড করছে সবাই মিলে বসে একটা জাতীয়ভাবে সেটা সেখানে এসে আমরা যারা কালচারকে লিড করছে সবাই মিলে বসে একটা জাতীয়ভাবে সেটা সবাই মিলে মানে একটা আলোচনার ভিতর দিয়ে নীতিমালা, সেটা চলচ্চিত্র নীতিমালার কথা বলা হয়েছে, এবং এরকমভাবে সামাজিকভাবেও মানে আমি বলছি কমিউনিটি আর কি, কমিউনিটির ভেতর দিয়েও এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হতে পারে, যেখান থেকে হ্যাঁ এই ছবিগুলোকে কীভাবে প্যাট্রন করা যায়, কীভাবে মানে ছড়িয়ে দেওয়া যায়, সেই মানে উদ্যোগটা নেওয়া যেতে পারে। আর আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের কিছু মানে দায়িত্ব আছে, অনুদান দিয়েছে এবং দেয়ও, সেটা মানে পরিমাণে একটু কম হয়, যেটা দিয়ে খুব ভালো ফিল্ম বা স্বাচ্ছন্দ্যে ফিল্ম বানানো যায় না। আমি তার জ্বলন্ত প্রমাণ, মানে আমাদের সময় 24 লাখ টাকা ছিল অনুদান, আমি কোটি টাকার মতো খরচ করে ফেলছি। মানে সেটা একটা আবেগ ছিল যে আমাকে ফিল্ম বানাতে হবে, একটা লড়াকু ভঙ্গি ছিল যেটা করতে হবে। বাট করে ফেলার পর যেটা হয়েছে যে আমি একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ছি। রুকিয়া আপা একটু আগে বলছে যে পরিচালকরা দেখা গেছে যে একটা ক্লান্ত হয়ে যায় একটা পর্যায়ের পর। আসলেই তাই, আমি আমার ফিল্মটা দেশের বাইরে পাঠাতে পারি নাই একটা পর্যায়ে টাকার অভাবে, কারণ একটা ফেস্টিভ্যালে প্রায় 10 থেকে 15-20 হাজার টাকার মতো লাগে এন্ট্রি ফি লাগে। হ্যাঁ, তো ওই এন্ট্রি ফি আমার ছিল না, আমি কোথাও পাঠাতে পারিনি। মানে 1 কোটি টাকা খরচ করে এই অবস্থা হয়ে গেছে যে 10,000 টাকা এন্ট্রি ফি নাই, এটাই আসলে মূল বাস্তবতা। এখান থেকে এই জিনিসগুলির দিকেই নজর দিতে হবে। আপনি যদি মানুষের কাছে পৌঁছাতে পারতেন তাহলে হয়তো এই সমস্যাটাও এখানে দূর হতো। আরেকটা গ্যাপ আছে। আপা, এই সমস্যার সমাধান আপনার কাছে আসবো, আমার সমস্যার আগে সমাধান করে নিয়ে আমার একটা বিরতি নিতে হবে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি, রোকেয়া প্রাচী যেটি বলতে চাচ্ছিলেন, আবার একটু ফিরে যাই যে প্রদর্শনীর ক্ষেত্রে আসলে কোন জায়গাগুলিতে আটকে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত আপনি পুরস্কার পান, এটা ভালো লাগে ঠিকই, কিন্তু যে কোনো যারাই শিল্পের সঙ্গে যুক্ত তারা আসলে মানুষের কাছ থেকে যে আপনার ছবিটা দেখে কথাটা বলে, এর চেয়ে বড় তো আর পুরস্কার হয় না। সেই পুরস্কার থেকে আমরা আসলে নিজেদেরকে বঞ্চিত করছি কি কারণে? না, বঞ্চিত করছে। আবার আপনি আরেক দিক থেকে দেখেন, ধরেন আমরা গুটি কতক মানুষ সিনেমা বানাচ্ছি, অভিনয় করছি। আমরা কাদের টাকায় সিনেমাতে অভিনয় করছি, কাদের টাকায় সিনেমা বানাচ্ছি? জনগণের ট্যাক্সের টাকা, সরকার যে অনুদানটা দেয়। তাহলে জনগণের ট্যাক্সের টাকা সরকারের হয়ে তিনি দায়িত্বটি পালন করলেন, সরকারের একটা কাজ উনি করে দিলেন জনগণের ট্যাক্সের টাকায়। তাহলে জনগণের রাইট আছে এই ছবিটা দেখবার, এবং এই ছবিটা যদি আমাদের সেই রাষ্ট্র কাঠামোয়, সেই পলিসিতে যদি সেই ব্যবস্থা না থাকে, সিনেমা হলের স্বল্পতা যদি থাকে, যদি ডিস্ট্রিবিউশন না থাকে, মার্কেটিং না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আমি মনে করি জনগণের স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা যে ছবিটি হবে সেটির দায়িত্ব তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে। এমন কোনো একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে বাংলাদেশে যে যতগুলো সিনেমা হল আছে সবগুলো না হোক, অন্তত প্রত্যেকটা জেলায় যে সিনেমা হলগুলো আছে, যেহেতু সরকার বলেছে শিশুভিত্তিক, শিশুদের মন মানসিকতাকে ভালো করার জন্য একটা ছবি করতে হবে, সামাজিক মূল্যবোধকে নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে চেতনাকে সমৃদ্ধ করবার জন্য। আমরা যদি বাংলাদেশকে সেই সোনার বাংলাদেশ করতে চাই, তাহলে এই বিষয়বস্তু ভিত্তিক সিনেমাগুলোকে জনগণের কাছে নিতে হবে থ্রু সিনেমা হল। কাজেই তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের সরকার জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এই ছবিগুলো যাতে সিনেমা হল অন্তত 1 সপ্তাহ করে প্রত্যেকটি বিভাগীয় শহরে, জেলায় প্রদর্শনের জন্য সেই নির্দেশটা দেয়, তাহলে সিনেমা হল মালিক ওনার ছবিটা দেখাবে। কারণ সিনেমা হল মালিক যখন দেখে যে এই একটু সামাজিক, একটু বিষয় ভিত্তিক, একটু বাস্তবসম্মত ছবি দেখালে ওরকম পপুলার ছবির মতো মুনাফাটা আসবে না। ঠিক আছে, 365 দিনের মধ্যে সারা বছরের সবকটা সপ্তাহের একটা সপ্তাহ ছেড়ে দেন আপনি জনগণের ট্যাক্সের টাকায়। অথবা সরকার তো সিনেমা হলগুলিতে অন্যভাবে প্রণোদনা দিতে পারে, যাতে তার জায়গায় সাবসিডি, ট্যাক্স এবং ভালো ছবির জন্য এবং সরকারি অনুদানের টাকায় যে ছবিগুলো হয় সেগুলোকে কিন্তু সরকার পৃষ্ঠপোষকতা করে, এবং সেই সিস্টেমটা থাকতে হবে। তা না হলে আপনি শুধু পপুলার সিনেমা হল দিয়ে একটা দেশের সংস্কৃতিকে কখনোই রক্ষা করতে পারবেন না। আর যেহেতু আমরা ইতিমধ্যেই
আমাদের সিনেমা হল সংকট এবং অন্যান্য অনেক সংকটের মধ্যে আছি, রাতারাতি আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে একেবারে উদ্ধার করা সম্ভব না। তাহলে আমাদের পর্যায়ক্রমে আসতে হবে। এতগুলো টাকা প্রত্যেক বছর লগ্নি করা হয়, সরকারি টাকা, তো সেই টাকা নির্মিত ছবিগুলো তো যথেষ্ট ভালো হচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে, পুরস্কৃত হচ্ছে এবং মানসম্মত, এবং সেই পরিচালক, সেই শিল্পী, কলাকুশলীকেও তো আপনার বাঁচাতে হবে। তো এরা না বাঁচলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না। তো উনি তখনই বাঁচবে যখন ওনার ছবি দর্শক দেখবে। তো সেই দেখবার জন্য আমি মনে করি সরকারের দিক থেকে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ কমপক্ষে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে ছবি প্রদর্শনের নির্দেশ বা উপদেশ বা যাই বলেন না কেন ব্যবস্থা থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। জাহিদ, এইখানে একটু আসতে চাই যে ধরেন মানে প্রদর্শনী বা পৌঁছানো সেটা তো একটা আছেই, আরও একটা সংকট আমরা দেখছি চলচ্চিত্রে, সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটা ভাষা খুঁজে পাওয়া। এটি ভাষাটা খোঁজার চেষ্টা হচ্ছে ঠিকই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সত্যিকারই আমাদের ভাষাটা যেন এখনো স্ট্যাবলিশ হচ্ছে না যে এটি বাংলাদেশের তৈরি ছবি। সব দেশেরই কিন্তু মোটামুটি বোঝা যায় যে আপনি এমনকি দক্ষিণ কোরিয়ার একটা ছবি দেখলেও তাদের একটা ভাষা তৈরি করে ফেলেছে, কলকাতার ছবির একটা নিজস্ব ভাষা আছে, বোম্বেরও তার একটা নিজস্ব ভাষা আছে, হলিউড তো আছেই। এই জায়গাটিতে মানে আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব স্বর তৈরির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এখানে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই যাতে ওই শৈল্পিক পার্থক্য সত্ত্বেও একটা ভাষায় কথা বলবে ছবি, সেই জায়গাটা আসলে কাজ করার। না, সেটা আপনি কি বলছেন যে অবশ্যই এইটা যে আমাদের নিজস্ব একটা চলচ্চিত্র ভাষা যেটা তৈরি হওয়া উচিত ছিল, এইটা ওইভাবে তৈরি হয়নি। তো আমি মনে করি ইট ইজ সুন আর কি, যে এটা নিশ্চয়ই হবে, কিন্তু এটা সময় লাগবে এবং এইটার এক ধরনের কি বলবো যে চিহ্ন আমরা অন্যান্য ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ফিল্ম মেকাররা চেষ্টা করছেন তাদের নিজস্ব একটা ভাষাভঙ্গি তৈরি করা, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইরানের ছবির ক্ষেত্রে ধরেন, যে আমার তো মনে হয় যে আমার ছবির চেয়েও কম বাজেট কিয়ারোস্তামির প্রথম সেকেন্ড ছবিতে, কিন্তু তারপরে কত সুন্দর ছবি, এবং আপনি দেখলেই বুঝবেন যে ইরানের সংস্কৃতি, চিন্তা এই ছবিগুলোর মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। এখন এইটা আমাদের ছবির ক্ষেত্রে আমি জানি না, এটা হয়তো সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই যে আমাদের একটা নিজস্ব ভাষা তৈরি হবে। আর এইটার কানেকশনে আমি আর একটা কথা বলতে চাই, যেটা ও বললো অনেকক্ষণ ধরে, যে সরকারের তো করাই উচিত, কিন্তু দেখেন এখন সারা পৃথিবীতে কিন্তু অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন বলে একটা জিনিস চালু আছে। যেমন ধরেন যে আমরা শর্ট ফিল্ম ফোরাম থেকে রেগুলারলি, তখন তো সিনেমা হলে ছবি দেখানো যেত না 16 মিলিমিটার, বা ও যেরকম বললো বিভিন্ন জায়গায় আমরা মফস্বলে যে ছবি দেখালাম, ফলে নেটে আজকাল ছবি খুব রেগুলার রিলিজ হচ্ছে, এবং আপনি এইখান থেকে দিলে ব্যাঙ্গালোরে বসে একটা ছবি ইজিলি দেখতে পারবেন, তারপর আপনি কনফারেন্স করে কথা বলতে পারবেন। ফলে আমাদের ফিল্ম মেকাররা বা ফিল্ম মেকিং, অবশ্যই যে ফিল্ম বানানোর উপরে একজন ও যেমন বললো টায়ার্ড হয়ে যায়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এইটা একটা আমাদের আন্দোলন হিসাবে দেখতে হবে, এবং এটা আমাদের নিজস্ব পথ বের করতে হবে যে কিভাবে কিনা আমরা এই ছবিগুলো আসলে এই যে নিজস্ব পথ বের করা, সেক্ষেত্রে তো অবশ্যই আমরা মনে করি যে যেমন আপনারা এক ধরনের সরকার থেকে স্বীকৃতি পেলেন যে আপনারা ভালো কাজ করছেন, করার চেষ্টা করছেন, এই যে ভালো কাজ করছেন স্বীকৃতি দিয়েই থেমে থাকে, নাকি সরকার আপনাদের অভিজ্ঞতাগুলি কাজে লাগানোর কোনো ধরনের প্রকল্প, কোনো ধরনের চিন্তা তাদের মধ্যে থাকে? কারণ আমি কিন্তু দেখি না যে এই অভিজ্ঞতাটা একটা জায়গায় এসে সামনে চলার ক্ষেত্রে কোনো ধরনের একটা সূত্রধরের ভূমিকায় সরকার, এফডিসি বা কেউ একজন বাংলাদেশে করছে। সেইটা আসলে কথাটা ঠিক যে সরকারের যে নানা ধরনের কমিটি নেই তা না, ধরেন আমরাও রেগুলার যাই বিভিন্ন ধরনের এই বিচারক কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, কিন্তু এটার বড় ধরনের কাজ কিন্তু ওইভাবে রিফ্লেক্টেড না। আর সরকার যে কম পয়সা এটার পেছনে খরচ করতেছে এইটা কিন্তু আপনি বলতে পারবেন না। ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম প্রডিউস করা, আর্কাইভ, সবকিছু মিলে অসংখ্য মানে গুড অ্যামাউন্ট অফ মানি গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং বিহাইন্ড সিনেমা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এটার ফলটা আমরা পাচ্ছি না, আমি এটা বলবোই। এই ফলটা পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে অনেক তরুণ আসছে, এই কথাটা আমরা গত কয়েক বছর যাবতই দেখছি যে একদম বেশ বলা যায় এক ঝাঁক তরুণ এখন আমাদের নির্মাতা আছে, কলাকুশলী আছে। তো এইটার থেকে এগিয়ে যাওয়ার জন্য মূল চ্যালেঞ্জগুলি কি মনে করেন, এবং সেই ক্ষেত্রে আসলে
করণীয় কি আছে, কিভাবে আপনি যে কথাটা বলছিলেন যে আর্থিক একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়েই সামনের দিকে চলচ্চিত্রটা একটা নিজস্ব ভাষা খুঁজে পাওয়ার ক্ষেত্রে কি কি করণীয় আছে সেটা আপনার কাছে জানতে চাইবো মাসুদ। তবে একটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে জানি। আজকের বাংলাদেশে নিচ্ছে আলোচনা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাসুদ পথিক, একটা বড় সম্ভাবনার জায়গা দেখা গিয়েছে, আবার একই সঙ্গে তরুণদেরকে যে বিরাট বড় একটা স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে, এটা থেকে কিভাবে বের হয়ে আসা সম্ভব, সেটা কিন্তু চলচ্চিত্র তাহলে বের হয়ে আসতে পারে। এটা একটা বিমূর্ত প্রশ্ন, এটার আনসার খুব সহজে দেওয়া যাবে না, কারণ অনেক কিছু জড়িত। তো আমি মনে করি যে গভর্নমেন্টের কিছু মানে নতুন উদ্যোগ নিতে পারেন। আর আমরা যারা ফিল্ম মেকিং করতে আসি, আমাদের নিজস্ব কিছু মানে উদ্যোক্তা আছে, সেটা যদি মানে বলবৎ থাকে সেক্ষেত্রে এক ধরনের আউটপুট পাবো। তবে আমি যেটা মনে করি যে এখন যে পর্যায়ে আছে মানে প্রজেকশন ব্যবস্থাটা, সেটা এই জায়গায় থাকবে না। কারণ আমরা দেখেছি গত 20 বছরে কিভাবে প্রযুক্তির পরিবর্তনের ভেতর দিয়ে সোসাইটির ভ্যালুজের পরিবর্তন হয়েছে, এবং সিনেমার ব্যাপারটাও তাই। আমার কাছে মনে হচ্ছে যে প্রজেকশন পদ্ধতিটাই থাকবে না, কারণ বাংলাদেশে এখন মানে প্রপারলি ডিজিটালি যে প্রদর্শন হয় সেটা খুবই 8-10টা সিনেমা হলে আছে। তো এই ব্যবস্থা হতে হতে দেখা গেছে নতুন একটা প্রযুক্তি চলে আসবে, কারণ এখন মানে বিভিন্ন জায়গায় ইউটিউবে সিনেমা রিলিজ করছে শর্ট বাজেটে, মানে যারা খুব মানে মানে সৃজনশীল কাজ করতে চায়, খুব এক্সপেরিমেন্টাল কাজ করতে চায়, মানে তারা এইভাবে ছবি রিলিজ করে। যেমন আমরা দেখেছি কিছুদিন আগে একটা ছবি গান্ডু, কসমিক সেক্স, এই ছবিগুলা মানে হলে রিলিজ হয়নি, কিন্তু সুপার ডুপার হিট ওই অর্থে যে সবাই দেখেছে। হ্যাঁ, এবং এক্সপেরিমেন্টাল ফিল্ম, এবং একই সঙ্গে অর্থ আয়ও সম্ভব। হ্যাঁ, অর্থ আয়ও সম্ভব, কারণ ইউটিউবেও মানে এক ধরনের টাকা পাওয়া যায়, ওদেরও একটা কমার্শিয়াল ডিলিংস আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ গভর্নমেন্ট করছে। আমি কি অঞ্জনদা বললো যে আসলে গভর্নমেন্টের কিন্তু অনেক উদ্যোগ আছে, এবং এটা আমার মনে হয় যে 2-4 বছরের মধ্যে এটা একটা প্রপার রেজাল্ট আসবে। কিন্তু ততদিনে আবার মানে এই সিস্টেমটাই মানে এই যেভাবে গভর্নমেন্ট আগাচ্ছে সেটা অন্যদিকে চলে যাবে। তবে অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু বর্তমানের জন্য আমরা প্রস্তুত কিনা সেটাই বেশি জরুরি। অঞ্জনদা, একদম কম সময় আছে আমাদের কাছে, আমরা একটু জানতে চাই যে পরিস্থিতি উত্তরণের জন্য আপনারা কি করছেন বা সরকারের কাছে প্রত্যাশা। সরকারের কাছে প্রত্যাশা তো বললামই, যে সরকারের কাছে তো আমরা অনেক প্রত্যাশা করি, এবং গরিব দেশ, অনেক রকমের প্রায়োরিটি গভর্নমেন্টের আছে, সিনেমার কত গুরুত্বপূর্ণ তাদের জন্য। কিন্তু এই জিনিসটা বোঝা দরকার যে সিনেমা, এই যে সিনেমাগুলো তারা এত কষ্ট করে বানাচ্ছে, এটা আসলে সরকারিও যেরকম বললো যে জনগণের পয়সা খরচ করে, ফলে এইটা যে কোনোভাবে আসলে যাওয়া উচিত। এবং এইগুলো দেখার যে লোক নেই তা না, ধরেন এদের এক জায়গায় করাটা খুব গুরুত্বপূর্ণ। এখন কিভাবে এই লোকগুলো আমার সিনেমা যারা দেখতে চায় তাদের এক জায়গা করে আমি দেখাবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় যেটা আপনি আসলে, আমি জানি না সহমত কিনা, যে এখন ভিউইংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিনেমা টেলিভিশন থেকে আলাদা এই কারণে যে এটা একটা অন্ধকার ঘরের ভিতরে কালেকটিভ ভিউইং, সবাই আমরা দেখতে যাচ্ছি কিন্তু প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল। কিন্তু এখন দেখেন এই যে পার্সোনাল কম্পিউটারে আমি যত ছবি দেখি এখন ক্লাস বেশিরভাগই আমার কম্পিউটারে, অথবা ফলে এই যে ভিউইংটা যে চেঞ্জ হচ্ছে, এইটার সঙ্গে আমাদের ফিল্ম মেকারদেরও এক ধরনের যেতে হবে। কিন্তু তবুও তারপরেও একটা কথা কিন্তু সবসময় বলা হয় যে সিনেমা এক্সপেরিয়েন্স, এটা আবার ভিন্ন। ওইটার জন্য আপনাকে হলেই যেতে হবে, তাছাড়া সেটা সম্ভব না। জি রোকেয়া প্রাচী, একদম কম সময়ে জানতে চাই যে পরিবর্তনটা কি আসা দরকার আপনাদের প্রত্যাশা। আমি মনে করি যে সিনেমাটাকে সরকারি ভাবে যেমন প্রমোট করার কথা অনেক পজিটিভলি ভাবতে হবে, প্রায়োরিটি দিয়ে ভাবতে হবে, তেমনি বেসরকারি বিনিয়োগকারীদেরকে অনেক বেশি এই দিকে নিয়ে আসতে হবে, সিনেমা ইন্ডাস্ট্রির দিকে নিয়ে আসতে হবে। বেসরকারি বিনিয়োগ যদি সিনেমা ইন্ডাস্ট্রির দিকে না আসে, তাহলে শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় আসলে এই সমস্যা সমাধান করা সম্ভব না। কাজেই সরকারের উদ্যোগ নিতে হবে প্রথমে, তারপর বেসরকারি বিনিয়োগকারীদেরকে আনতে হবে। আমরা মনে করি সরকারি বেসরকারি পিপিপি প্রজেক্টের মতো বড় বড় অনেক কিছু হচ্ছে, সিনেমাও এগিয়ে যাবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।